আশা করি সবাই শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পান তো আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন, কারণ একটা সাউন্ড আশেপাশ থেকে আসছে। তবু আশা রাখি যে আপনারা শুনতে পাবেন, কারণ স্পিকারে প্রোগ্রাম হবে, দূরে নয়। স্পিকারের ভয়েস আশা করি যে আপনারা শুনতে পাবেন। শুনতে পাচ্ছেন আশা করি, যারা রয়েছেন তারা আশা করি শুনতে পাচ্ছেন। শুনতে না পেলে একটু জানাবেন, অসুবিধা হলে একটু জানাবেন যদি শোনা না যায়। ওকে দেবাশিস, তো কাল থেকে তো লকডাউন শুরু হয়ে গেল। প্রোগ্রাম এবারে বাড়িতে বসেই করতে হবে। ছুটোছুটি দৌড়াদৌড়ির প্ল্যানিং যা করেছিলাম, আস্তে আস্তে সেগুলো থেকে আমাদের নিজেদেরকে বাড়িতে ঘরে বসেই এবারে যা অনলাইনে কাজকর্ম করা, প্রোগ্রাম করা, জ্যোতিষের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, সেগুলো নিয়েই আমরা ভাবনা চিন্তা রাখব। এবারে লাইভের প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে জ্যোতিষ সম্বন্ধীয় প্রসঙ্গটা জ্যোতিষের বিষয় নিয়েই হবে, জ্যোতিষ ছাড়া নয়। তো আমরা যখন জ্যোতিষের কোনো ছক বিচার করি বা আমরা যখন জ্যোতিষ সম্পর্কিত কিছু বিচার করি, তখন আমাদেরকে তিনটে বিষয় খুব মাথায় রাখা উচিত। যে কোনো প্ল্যানেটের তিনটে বলবত্তা হয়, তিনখানা বলবত্তার ওপরে প্ল্যানেটটার কী ফল দেবে সেটা আমরা কিন্তু নির্ভর করি। অর্থাৎ যে কোনো প্ল্যানেটই যে কোনো ঘরে বসে থাকলেই তার ফলাফল একই রকম হবে এটা আমাদের বলা যাবে না। এ ফোন বেজেই চলেছে, ফোনটা দূরে রাখা রয়েছে। তো যে কোনো প্ল্যানেটই আমাদের অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে তিনখানা তার বলবত্তার অবস্থান থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বলবত্তার অবস্থানগুলো না বুঝে, না চিন্তা করে আমরা শুধুমাত্র গ্রহদের অবস্থানগত ফলটাই আমরা ব্যক্ত করতে চাই, বলতে চাই। তো এই জায়গা থেকে কিছু প্রবলেম হয়। তিনটে অবস্থান বলতে প্রথমত গ্রহদের হচ্ছে সবলতা, স্ট্রং অবস্থান। দ্বিতীয় যেটা অবস্থান সেটা হচ্ছে দুর্বল অবস্থান, অর্থাৎ একই গ্রহ একই লগ্ন বিভিন্ন মানুষের চার্টের মধ্যে কারোর একইভাবে রয়েছে, অর্থাৎ কারোর নবমে আছে, আরেকজনেরও আছে। তো কারোর ছকটাতে একই লগ্ন নবমে অবস্থান হলেও দেখা যাচ্ছে সেটা দুর্বল, আবার অন্যজনের সেই গ্রহটা সবল। এটা তো গেল সাধারণত সবলতা আর দুর্বলতার কথা। কিন্তু এই সবলতা দুর্বলতার অবস্থান বাদ দিয়েও গ্রহদের একটা নিজস্ব বলবত্তা থাকে, যেটাকে বলে পাপপ্রীত অবস্থান। এটার বিচার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। যে কোনো গ্রহের একটা পাপপীড়িত বলে একটা কথা থাকে, পীড়িত অবস্থান। সেই গ্রহটা দুর্বল অবস্থায় পীড়িত হতে পারে বা সবল অবস্থায় পীড়িত হতে পারে। শুধু সবলতা দুর্বলতার ব্যাখ্যা সাধারণ ক্ষেত্রে গ্রহ ভালো আছে মন্দ আছে এভাবে আমাদের ব্যাখ্যা আমাদের কাছে তুলে ধরা হয় বা আমরা পাই, কিন্তু পীড়িত অবস্থানের কথা বলা হয় না। অনেক গ্রহই আছে যারা বলবান থাকলেও তারা পীড়িত হয়, অ্যাফ্লিক্টেড হয়। এই অ্যাফ্লিক্টেড গ্রহদের কিন্তু ফলাফলটা বিভিন্ন ধরনের হয়। তো সেই ফলাফলগুলোকে আমাদের বিচার্য বা বিচার করণীয়। শুধুমাত্র দুর্বল বা সবল ভাবলে চলবে না। পীড়িত অবস্থানের মধ্যে আমরা বৃহস্পতিকে নিয়ে যদি প্রথমে কথাবার্তা বলি, তো বৃহস্পতির পীড়িত অবস্থানের ফল ছোট্ট করে বলতে গেলে অনেকটা সময়, 1 ঘন্টাও শেষ হবে না বৃহস্পতিকে নিয়ে কথা বলতে গেলে। কেন, বৃহস্পতি একটা এমন চরিত্র সম্পন্ন গ্রহ যেটা বিভিন্ন যুগে তার বিভিন্ন রকমভাবে ফলটাকে নিজের মতো করে প্রদান করে। এটা প্রতিটা গ্রহ করে। কিন্তু বৃহস্পতি যেহেতু জ্ঞানকারক গ্রহ, সত্যকারক গ্রহ, যুগ যাই হোক, কলিযুগ হোক আর দ্বাপর হোক আর সত্য হোক, যাই হোক, যুগ বিশেষে বৃহস্পতির ফলদানের ক্ষমতা পাল্টে যায়। বৃহস্পতির ফলদানের ক্ষমতা বলতে অ্যাকচুয়ালি আমাদের কর্মফল গ্রহণ করার ক্ষমতা। আমরা যে কর্মফল ভোগ করতে এসেছি সেই ভোগের মাপকাঠিটা আমাদের যুগ অনুযায়ী বিভিন্নভাবে ভিন্নভাবে সেটা পাল্টে যায়। বৃহস্পতিরই যখন আমাদের কথা হয়, বৃহস্পতিরই যখন আমাদের প্রশ্ন আসে, পঞ্চমে বৃহস্পতি দিয়ে বলি, একটা খুব এক্সাম্পল হবে যেটা, পঞ্চমে স্ট্রং শুভ বৃহস্পতি যখন থাকবে
সেই বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক হয়ে দাঁড়াবে। অর্থাৎ সেই বৃহস্পতি আমাদের তার নিজের দৃষ্টিভঙ্গি, তার নিজের বিচারবোধ, তার নিজের বাস্তবিক চিন্তাভাবনা, তার নিজের বাস্তবিক অভিজ্ঞতা, সেটা কিন্তু তার সামনের মানুষকে বা তার সংস্পর্শের মানুষকে ব্যাখ্যা করে বোঝানোর এবং তার নিজের অভিজ্ঞতাটাকে শেয়ার করে তার বাস্তব জগতের সঙ্গে পরিচিতি দেওয়ার একটা চেষ্টা করে। এটা হচ্ছে পঞ্চমে বৃহস্পতির শুভত্বের ফল। দুর্বল হলে তার জ্ঞান কম হয়, বোধবুদ্ধি কম হয়, এগুলো যেটা সবলতার ফল, ঠিক তার উল্টোটাই হচ্ছে দুর্বলতার ফল। কিন্তু এই সবল আর দুর্বল বাদ দিয়েও পীড়িত যে ফলটা হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় চোখের বাইরে চলে যায়। এই পঞ্চমের বৃহস্পতি যদি দেখা যায় সবল আছে অথচ পীড়িত, কোনো পাপ প্ল্যানেট বা তার অপোজিট কোনো একটি তত্ত্বের প্ল্যানেটের সঙ্গে সেই বৃহস্পতির কোনো সম্পর্ক হয়েছে স্ট্রংলি, হয়তো একসাথে বসে আছে বা দৃষ্টি পাচ্ছে বা ক্ষেত্র বিনিময় হচ্ছে, এটাকে আমরা পীড়িত বৃহস্পতি বলি। এই পীড়িত বৃহস্পতিতে কি হয়, সাধারণ ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি শুভত্বের যে ফলটা প্রদান করার কথা, এই পীড়িত বৃহস্পতি যদি সবল হয় তাহলে তার জ্ঞান থাকলেও সে নিজেকে প্রবল জ্ঞানী বলে জাহির করতে থাকে, যার দ্বারা কি হয় তার আশেপাশে সার্কেলের মানুষ তাকে কিন্তু সহজভাবে বা ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। অর্থাৎ পঞ্চমস্ত বৃহস্পতি শুভ হলে তার কথা মানুষ শোনে, সে জ্ঞান দিচ্ছে, জ্ঞানটা আমাদের গ্রহণ করার মতো পরিস্থিতি হয় যে এই জ্ঞানটা আমার কাজে লাগবে। কিন্তু সেই বৃহস্পতি যদি এবার অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তার জ্ঞানটা কিন্তু যেভাবেই দিক সেটা কিন্তু মানুষের কাছে ভাঁট বকা মনে হবে। অর্থাৎ সে যা বলতে চাইবে তার থেকে আরও এক্সেসিভ কথা এতটাই বলবে যে মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে না। এটা অ্যাফ্লিক্টেডের ফল। সপ্তমে বৃহস্পতি যদি শুভ হয়, বিবাহস্থানে বৃহস্পতি বিভিন্ন ব্যাখ্যা হয়, খারাপ হয়, ভালো হয়। তো খারাপ থাকলে অবশ্যই খারাপ ফল দেবে। বৃহস্পতি যদি দুর্বল হয়, বৃহস্পতি যদি খারাপ হয়, খারাপ মানে তার বলবত্তা কম হয়, তাহলে সপ্তম স্থানে সেই বৃহস্পতি খারাপ ফল দিতে পারে। কিন্তু এই বৃহস্পতি যদি সবল হয় তখন কিন্তু সংসারের জীবনে একটা ব্যালেন্স আসে। বৃহস্পতি সপ্তম মানেই খারাপ নয়। কোনো গ্রহই কিন্তু কোনোভাবে বসে থাকলে লগ্ন সাপেক্ষে সে কিন্তু খারাপ হয় না, সেটা তার বলবত্তা নির্ভরশীল। আমাদের গ্রহদের বলবত্তা আমরা যদি বিশ্লেষণ করতে না পারি, শুধু কানেকশান দেখি আমরা কিছু বলতে পারবো না। তো সেক্ষেত্রেই আমাদের যেটা হয় সেটা হচ্ছে সপ্তমস্ত বৃহস্পতি সবসময় খারাপ দেবে তা না। বৃহস্পতি সাধারণ ক্ষেত্রে সত্যকারক প্ল্যানেট, জ্ঞানকারক প্ল্যানেট। প্রকৃতপক্ষে যদি সেই বৃহস্পতি ভালো হয়, সংসার জীবন করা মানে তার একটা বিপরীত মানুষের সাথে তাকে একসাথে অবস্থান করা। মানুষ প্রেম করলে দীর্ঘদিন ধরে একে অপরকে 2-4 বছর 5 বছর দেখছে, তার যে চরিত্র, তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকেই যখন সেই প্রেমিক বা প্রেমিকারা ছাদের তলায় একই সাথে চলে এসে বাস করতে শুরু করে, তখন কিন্তু আর প্রেমের যে স্বাদ বা আস্বাদ বা নির্যাস বা ফ্লেভার সেটা কিন্তু আর থাকে না। দেখা যায় 6 বছর প্রেম করেও 6 মাস সংসার টিকছে না। কেন? কারণ দুটো মানুষ একসাথে থাকলে তার দোষগুণগুলো সারাক্ষণ 24 ঘন্টা একে ওকে দেখানোর একটা ব্যাপার থাকে, যেটা প্রেম করলে এতটা সময় স্পেন্ড করার ব্যাপার থাকছে না। এবং সপ্তম হাউসটা সেখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যখন বিয়ে করছে তারা। তো বিয়ের জীবন আর প্রেমের জীবন নিশ্চয়ই এক নয়। আবার প্রেম করতে করতে লিভ ইন করলে সেটাও বিয়ের সমতুল্যই হয়ে যায়। তো এগুলো ভাবতে হবে আমাদের। তো সপ্তম স্থানে যখন বৃহস্পতি থাকছে, সেই বৃহস্পতি আমাদের যেটা করে সেটা হচ্ছে যে শুভ থাকলে তার সত্যগুণ, তার বাস্তব অভিজ্ঞতা, তার নিজস্ব যে জ্ঞান, সেটা কিন্তু সাংসারিক জীবনে সে কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে। স্ত্রী হাজার বকে যাচ্ছে, হাজব্যান্ড হাজার বকে যাচ্ছে, সে না শোনার ভান করে চোখ বুজে রয়েছে। অর্থাৎ সে জানে এটাই আমাকে শুনতে হবে, এখানে বিরুদ্ধ কিছু কথা বলতে গেলে অশান্তি বাঁধবে। তো এটা শুভত্ব বৃহস্পতি, অশান্তি সব সংসারেই হবে, কিন্তু সেটা মানানসইয়ের পরিস্থিতি বৃহস্পতি দেবে তার শুভত্বের দ্বারা। এই বৃহস্পতি যদি এবার অ্যাফ্লিক্টেড হয়, স্বামী বা স্ত্রী যখনই কিছু বলতে যাবে সে এত জ্ঞান উল্টো তাকে দিতে থাকবে যে সেটা গ্রহণ করা বা হজম করা মুশকিল হয়ে যাবে। তখনই দেখা যাবে অ্যাফ্লিক্টেড বৃহস্পতির মারাত্মক একটা বিবাদ, সংসারের অশান্তি, যেটা মাঙ্গলিক দোষের থেকেও দেখা যায় বিভিন্ন রকম প্রবলেম আরও বেড়ে যাচ্ছে। আবার খারাপ হলে সেখানে খারাপের ফল, ভালো খারাপ অ্যাফ্লিক্টেড এরকম ভাবতে হবে। ভাগ্যস্থানে বৃহস্পতি যদি শুভ হয়, সে ধর্মপ্রিয় হয়, ধার্মিক হয়। ধার্মিক আর সংকীর্ণ মানসিকতায় ধর্ম গ্রহণ করা দুটো এক নয়। কট্টর ধর্মবাদী হতে গিয়ে আমি ধর্মের
ভেতরকার তত্ত্বটাকে আমি যদি নেগলেক্ট করে যাই তো সেটাকে আমরা ধার্মিকতা বলবো না। তো নবমস্ত বৃহস্পতি কিন্তু আমাদের প্রবল ধার্মিক করে, অর্থাৎ ধর্মের আমাদের প্রকৃত নীতির যে রূপ সেটা কিন্তু গ্রহণ করে সেই ব্যক্তি কিন্তু সমাজে আরও 5টা মানুষকে তার দ্বারা মানুষকে বিভিন্ন রকমভাবে সাজেশন করতে পারে। কিন্তু যে মানুষটা অ্যাফ্লিক্টেড বৃহস্পতি নিয়ে ভাগ্যস্থানে বসে রয়েছে সে এতটাই উগ্র বা কট্টর ধর্মপন্থী হয়ে যায়, নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে অন্ধ দেখতে থাকে। কিন্তু ধর্ম শব্দ কোথা থেকে উৎপত্তি, ধর্ম কেন উৎপত্তি, ধর্মের আভ্যন্তরীণ ব্যাখ্যা কী, সেটা কিন্তু শুভ বৃহস্পতি মানুষকে সজ্ঞানে বা আত্মজ্ঞানে পরিপূর্ণতা দেয়, যেটা অ্যাফ্লিক্টেড দিলেও তার মিসইউজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। ঠিক একই রকমভাবে দশমে বৃহস্পতি সাধারণ ক্ষেত্রে, দশমটা যেহেতু কর্মচঞ্চল ঘর, বৃহস্পতি মৌন একটা প্ল্যানেট, তার দশম স্থানে যদি বৃহস্পতি থাকে তো তার কর্মচঞ্চলতা সাধারণ ক্ষেত্রে কমে যায় এবং তার চাওয়া পাওয়াটা কর্মের দ্বারা সম্মানের ওপর ফোকাস করে। অর্থাৎ দেখা গেল সে একটা বিশাল পদ দায়িত্ব নিয়ে রয়েছে, তার যোগ্যতা অনুযায়ী যতটা তার ক্ষমতা অর্থ আসার কথা হয়তো সে পরিমাণ অর্থ তার লাভ হচ্ছে না, তবুও সে স্যাটিসফাই। কেন? কারণ তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে আমি সম্মান কুড়োতে এসেছি, এটা শুভ বৃহস্পতি দশমের ফল। কিন্তু সেটা অ্যাফ্লিক্টেড হয়ে গেলে সে সম্মানের সঙ্গে সঙ্গে বাঁকা পথে অর্থের জন্য চিন্তা করবে। এগুলো আমাদের ভাবতে হয়, ঠিক প্রতিটা ক্ষেত্রেই আমাদের ভাবনা উচিত। সেকেন্ডে বৃহস্পতির বিভিন্ন মত আছে। সাধারণ ক্ষেত্রে সেকেন্ড হাউসটা আমাদের সারপ্লাসের ঘর, ইনকাম, ডেফিসিট এবং সারপ্লাস, এইগুলোর আমাদের কিন্তু সেকেন্ড হাউস থেকে আমরা দেখতে থাকি। এখানে আমাদের সঞ্চয় ঘর। তো সঞ্চয়ের যখন আমাদের রোজগার হবে, ব্যয় হবে, তার উদ্বৃত্তটাই সঞ্চয় বলা হয়। তো সেকেন্ডে বৃহস্পতি যখন আমাদের স্ট্রং হয়ে যায়, সেই বৃহস্পতি আমাদের ফল প্রদান করে যেটা সঞ্চয়ের ব্যাপারটা সে অতটা গুরুত্ব দেয় না, সে অর্থনৈতিক চিন্তা ভাবনাটাকে অতটাও বড় করে দেখে না। সে কারণের জন্য স্ট্রং বৃহস্পতি সেকেন্ডে থাকলে সঞ্চয়ের জায়গাটা খুব একটা বেশি হয় না, কিন্তু তার চলে যায়, তার পরিস্থিতি কোনোদিনই অর্থাভাব তার থাকে না। কিন্তু অ্যাফ্লিক্টেড বৃহস্পতি যদি সেকেন্ডে থাকে সে ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের বিপথে, উল্টো পথে পয়সা সঞ্চয় করতে আগ্রহী হয়। দুর্বল হলে সেখানে তো অর্থনৈতিক জায়গায় প্রবলেম হতেই পারে। সেকেন্ডে বৃহস্পতি দুর্বল হয়ে থাকলে সেখানে ভালো ফলের যে প্রভাব সেটা নেগেটিভ হয়ে যায়। কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে গেলে পয়সা তার বিবিধ উপায়, ব্যাকা পথে, ঘোর পথে, কিভাবে মানুষকে বিভিন্নভাবে ছলনা করে, কিভাবে মানুষকে প্রবলেমে ফেলে প্রতারণা করে অর্থকে সমৃদ্ধি করা যায়, পাসবুক কিভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করে। তার মানে সেই বৃহস্পতি আমাদের প্রতিটা ঘরের ভিন্ন রূপে ফল দেবে এবং তাদের অবস্থান কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিতে এক মনে হলেও সেই দৃষ্টিভঙ্গি কিন্তু অবশ্যই আমাদের প্রতিটা ছকের জন্য ভিন্ন হয়। কোনোটা দুর্বল, কোনোটা সবল, কোনোটা অ্যাফ্লিক্টেড, সেটার জন্য টোটাল ছকটা বিচার করতে হবে। শুধু 10টা ছক, 10খানা হরস্কোপ পাশাপাশি রেখে প্রত্যেকটারই নবমে বৃহস্পতি আছে মানে এক ফল নয়, প্রতিটারই দশমে বৃহস্পতি আছে মানে এক ফল নয়, প্রতিটা বৃহস্পতি সপ্তমে আছে মানে কারোর বিয়ে ভালো হবে, কারোর বিয়ে খারাপও হবে, এটা বিচার করতে হয়। আমার কোথায় বৃহস্পতি আছে, আমার কোথায় চন্দ্র আছে, আমার কোথায় মঙ্গল আছে, আমার কোথায় রবি আছে, এগুলো যেমন বিচার্য, তারা কি সবল না দুর্বল, তারা না অ্যাফ্লিক্টেড, এটাও ভাবতে হবে। এবং তার দেখার অনেক রকম দৃষ্টিভঙ্গি, অনেক রকম পিন পয়েন্ট, অনেক রকম অ্যাঙ্গেল হয়, সেগুলো টোটালটাই আমাদের জাজমেন্টের পর্যায়ে পড়ে। এবং প্রতিটা মানুষের, প্রতিটা গ্রহের যা অবস্থান সেটা আরও 5টা মানুষের সাথে মিলতেও পারে, কিন্তু সেই মেলাটা কিন্তু তাদের সঙ্গে ফলাফলটা কিন্তু যে ব্যক্তির চার্ট দেখছি এক নয়। আমরা যখন প্র্যাকটিস করতে যাই তখন একই রকম চার্ট বহু পাই, কিন্তু মুখে যখন ফলাফল বলি তখন কিন্তু এক একজনকে এক এক রকমই বলি। তার কারণ হচ্ছে তার টোটাল ছকটা আমাদের বিচার করে আমাদের ফলাফলে আসতে হয় যে অ্যাকচুয়ালি এই ছকটাতে এই অবস্থানটা আগের ছকটা দেখলাম তার মতো হলেও তার বলবত্তা কেমন ছিল, এর বলবত্তা কেমন, তার কানেকশানস কেমন ছিল, এর কানেকশানস কেমন। জ্যোতিষে সাধারণ ক্ষেত্রে স্থির ফল বলে কিছু হয় না। এই যে যোগের কথা আমি বারে বারে বলি, দোষের কথা আমি বারে বারে বলি, কারণ একটাই, এত বছরে আমি যা বুঝতে পেরেছি বাস্তব জগতের সাথে জ্যোতিষের যেগুলো ফর্মুলা বা সূত্র, সেগুলো ম্যাক্সিমামই বাস্তবায়িত হয় না।
একটা রবি বুধ আমরা ছোটোবেলা থেকে শিখে আসি, যোগ একসাথে বসলেই হয় বুধাদিত্য যোগ, কিন্তু বাস্তবে 100টা চার্ট দেখলে কটা বুধাদিত্যর ফল পায় সেটা আমার জানা কিন্তু হয় না, যে প্রকৃতভাবে সেই ছকগুলো পাচ্ছে কি না, এবং দেখা যাচ্ছে সেই ফল কিন্তু তারা পাচ্ছে না। একটা বৃহস্পতি চন্দ্র মানে তার জীবযোগ হবে উদার মহত্ব মানসিকতা, 100টা ছকের মধ্যে কটা ছকের ওই উদার মানসিকতা আমরা পাবো বা পাচ্ছি সেটা কিন্তু বিচার্য। আমরা সূত্র ধরে বসে থাকলে ফল পাবো না। এভাবে জ্যোতিষের কোনো নির্দিষ্ট ফর্মুলা রুলস আমরা বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারি না। আমাদেরকে বেসিক কনসেপ্টটা এইভাবেই রাখতে হয় যে প্রত্যেকটা গ্রহের নিজস্ব চরিত্র আছে, এবং চরিত্র ভিত্তিতে তারা আলাদা আলাদা চার্টে যেভাবে সংযোগ তৈরি করে সেটা মাথায় মুখস্থ করলে হবে না, যে আমাদের কোন গ্রহরা কার সাথে বসলে কি যোগ বা কি দোষ তৈরি করছে, এভাবে হয় না। এইভাবে হলে পরে প্রত্যেকটা চার্ট যে কেউ মুখস্থ করে কিন্তু বলে দিতে পারতো যে একই রকম গ্রহ অবস্থান রয়েছে, একই ফল হবে, সেটা তো বাস্তব হচ্ছে না। এই 7.5ই যে আমরা বিচার করি, এখন শনি যে ঘরে বসে রয়েছে মকরে, তো সেরকম তো লক্ষ লক্ষ মানুষের মকরের ওপরে শনি আছে, এখন রাশিটা যদি মকর হয় সবাই তো এক ফল পায় না। তার জন্য জ্যোতিষের কোনো নির্দিষ্ট ফর্মুলায় জ্যোতিষ চলে না। বেসিক চরিত্রগুলো প্রত্যেকটা গ্রহের যত পারা যায়, যত সংখ্যক পিন পয়েন্ট সূক্ষ্ম আমাদেরকে আত্মস্থ করতে পারবো, বিচার তত আমরা আরও ভালো করতে পারবো। আমাদের বেসিক ক্যারেক্টারের উপরে টোটাল জ্যোতিষের সূত্রগুলো নির্ভর করে। কোনোটাই কিন্তু বাস্তবিকভাবে ফিক্সড ফর্মুলা হয় না। এই গ্রহ ওখানে থাকলে এটা হতে পারে, 1000টা ছক ঘাটলে 1000 রকম ফল দেবে। দুটো গ্রহ একসাথে বসলে এই দোষ হতে পারে, 1000টা ছকে 1000 রকম ফল দেবে। দুটো গ্রহ একসাথে বসলে কি বিশাল বিশাল সব ফলের সব ব্যাখ্যা বইগুলো ঘাঁটলে পরে দেখা যায়, সংস্কৃত শ্লোক তার বাংলা হয়েছে। মানুষ এইটুকুনি বাস্তব বুদ্ধি দিয়ে বোঝে না যে স্থানকাল পাত্রভেদে বর্তমান সময় আর বইগুলো যখন লেখা হয়েছিল তার সময় এক নয়। বেসিক ক্যারেক্টারের পরিবর্তন নেই, কিন্তু অবশ্যই তার ফলাফলের অ্যাপ্লিকেশনের জায়গায় পরিবর্তন এসছে। তাই আমাদেরকে প্রতিটা ছকের প্রতিটা ভিন্নভাবে তার প্রয়োগ, প্রতিটা ছকের প্রতিটা গ্রহের বলবত্তা, দুর্বল সবল, তার অ্যাফ্লিক্টেড, এগুলো আমাদের ভাবতে হবে, দেখে বিচার করতে হবে। এভাবে আলোচনা হবে লকডাউনে। আমি তো লাইভ প্রোগ্রামে কারোর জন্ম ছক নিয়ে বলি না, বা বলাটা উচিত নয়, তার কারণ 2 মিনিটে এভাবে ছক বিচার করা মানুষকে অস্থির করে দেওয়া হয় না এটা। তো আলোচনা হবে, আপনারা যারা ইন্টারেস্টেড লক্ষ্য রাখবেন আমার পেজটাতে। আশা করব যে কিছু ভালো আমি বলবো। আসলাম, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।